আর কিছুক্ষণের অপেক্ষা, বেলা 11টায় কিন্তু আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন। কি থাকবে অবশ্যই সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই, যদিও একেবারে শিডিউল অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি তার বাসভবন থেকে বেরোবেন, নর্থ ব্লকে যাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনের বাইরের ছবি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন এবং একেবারে প্রত্যেকবারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনি নর্থ ব্লকে যাবেন। সেখানে ফটোশুট রয়েছে, তারপর তিনি যাবেন দেখা করতে রাষ্ট্রপতির সঙ্গে এবং সেখানে অনুমোদন যেভাবে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, এই সবটাই কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ হবে। আমরা আপনাদের প্রত্যেক মুহূর্তে সেই ছবি দেখাবো, কিন্তু আমি আলোচনায় আসবো। মহানন্দাদির কাছে আসি। মহানন্দাদি, গতকালই একেবারে বাজেট অধিবেশনে আমরা দেখলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি একটা আর্থিক তিনি দাবি করছেন। কিন্তু যদি আমরা মুদ্রাস্ফীতির হার দেখি, 22-23-এর ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ছিল 6.7%। 23-24 অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 5.4%। কিন্তু আমরা যেটা দেখছি এখনো পর্যন্ত আমাদের পকেট, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, তার প্রতিফলন আদৌ কি হচ্ছে? হ্যাঁ, জিডিপির ব্যাপারে একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে, এটা ঠিক কথাই, গত 3 বছরে পার ইয়ার যে গ্রোথ সেটা কিন্তু 8%-এর কাছাকাছি। কিন্তু 2023-24 কোর ইনফ্লেশন মানে সেখানে দেখানো হয় কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন ব্যয়টা মূলত ধরা হয়। সেখানে ফুড, এনার্জি, অর্থাৎ আমি একটু থামাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি নিজের বাসভবন থেকে বেরোলেন একেবারে সকাল 8:31, ঘড়ির কাঁটা বলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি রওনা দিলেন। আজকে কি থাকবে তার এই লাল যে বাক্স, আমরা জানি ইতিমধ্যেই সময়ের সঙ্গে সঙ্গে তারও পরিবর্তন হয়েছে, একেবারে ফাইলে পরিণত হয়েছে সুটকেস, এবং সেই ফাইলের মধ্যে এই খাদ্য পণ্যের যে মুদ্রাস্ফীতি সেটা অস্বাভাবিক বেশি। একটা সাধারণ কথা বলছি, সেটা হচ্ছে পাইকারি যে মূল্য বৃদ্ধির হার সেটা 11%। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কোর ইনফ্লেশন, তার মধ্যে কিন্তু পুরো চিত্রটা আসছে না। সেজন্য মনে হচ্ছে মূল্য বৃদ্ধিটা কমেছে, কিন্তু সেটা সঠিক নয়। এবার একটু বেকারত্বর কথা বলছি, যেটা বলা হচ্ছে যে কমেছে। এবারে দেখো CMIEর যে সার্ভে, তাতে কিন্তু দেখছি আমরা যে মেল আনএমপ্লয়মেন্ট ছিল 7.7%, 24-এ সেটা 7.8% বেড়েছে। ফিমেল আনএমপ্লয়মেন্ট 2023-এ ছিল 15%, 2024-এর জুনে সেটা 18%। কাজেই আনএমপ্লয়মেন্টও কিন্তু কমেনি, একেবারে বেকারত্বের হার কমেনি। কিন্তু সেখানে প্রশ্নটা হচ্ছে যে মধ্যবিত্ত কি পাবে? আজকে কিন্তু তারই অপেক্ষায় সকলে রয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজকে কোনো সুরাহা করতে प्रकार से ये भी
मोदी जी का बजट सबका साथ सबका विकास के मंत्र से आता है। निश्चित तौर पर के आधार पर অর্চনাদি অবশ্যই নির্মলা সীতারামন কি বলবেন, জিডিপিতে কি হবে, বেকারত্বের হার কি হবে, মূল্য বৃদ্ধি কি হবে, মুদ্রাস্ফীতি কি হবে, এই সমস্ত কঠিন কঠিন কথার পাশে সাধারণ মানুষ যেটা জানতে চান যে বাজারে টাকা নিয়ে গেলে কতটা বাজার হবে। সবজি হাত দেওয়া যাচ্ছে না, আলুর দাম 35 থেকে 40 টাকা, মুরগি সেটাও একেবারে ধরাছোঁয়ার বাইরে। মধ্যবিত্ত কি পাবে আজকের বাজারে? সারে ভর্তুকিতে কেন্দ্র কতটা ছাড় দিয়েছে? ডেফিনেটলি আমরা এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। আমাদের যে কিষাণ ক্রেডিট কার্ড যেটা হয়েছে, যার ফলে প্রথম 2 বছরে যেই পার্থক্যটা ছিল সেটা এখন দেখুন এই বছরে আমরা অনেক ভালো ফল পেয়েছি। আমাদের এখন এই সরকারের, নতুন সরকারের প্রচুর কাজের সুযোগ তৈরি। বছরে ৭৮.৫ লক্ষ নতুন চাকরির একটা টার্গেট নিয়ে নতুন মোদী সরকার বিয়ের খরচের উপর ট্যাক্স লাগানো যায় কিনা সেগুলো ভাবনা চিন্তা করা। চীনের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটাকে মিনিমাইজ করে আমরা কিভাবে দেশ আরো এগিয়ে যাবে রাষ্ট্রবাদের দিকে। এছাড়া ছোট মাঝারি শিল্প এমএসএমইর ওপরে আমাদের মেইন কাজ করতে হবে, যার মধ্যে আমার দেশের মধ্যবিত্ত, দেশের নিম্নবিত্ত পরিবার, যুব সম্প্রদায় এবং তরুণেরা। এখানে একটা প্রশ্ন থাকবে, আমি অশোকদার কাছে যাই। এমএসএমই নিঃসন্দেহে আমাদের নজর রাখতে হবে ছোট এবং মাঝারি শিল্পের ওপর, কিন্তু বড় শিল্প, ভারী শিল্প যদি না হয় তাহলে শুধু এমএসএমইর উপর ভরসা করে কি জিডিপি এগোবে? মানে 8%টাকে ধরে রাখা যাবে বা পঞ্চম থেকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়া যাবে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে একটা গল্প ফাঁদা হচ্ছে যে 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে নাকি আমরা এগোচ্ছি। তো এই মুহূর্তে এক্সাক্ট 3.5 ট্রিলিয়ন একটা ইকোনমির গল্প আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে রাজামশাই ধনসম্পদ ছড়াচ্ছেন। রাজামশাই, আমি একবার বিরত করি, নর্থ ব্লকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখছেন বাসভবন থেকে বেরোলেন নির্মলা সীতারামন, পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রকে অর্থাৎ নর্থ ব্লকে। আর তারপর কিন্তু তিনি রওনা দেবেন তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। একদিকে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নেবেন এবং বেলা 11টায় কিন্তু আজকে বাজেট পেশ হবে। সপ্তমবারের জন্য একেবারে রেকর্ড তৈরি করতে চলেছেন আজকে নির্মলা সীতারামন। মোরারজি দেসাইয়ের যে রেকর্ড ছিল তাকে ভাঙছেন আজকে তিনি, এবং নির্মলা সীতারামন 7বারের জন্য, সপ্তমবারের জন্য সংসদে আজকে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তৃতীয় মোদী সরকারের বাজেট সপ্তমবারের জন্য পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকবারের মতো সেই একই ছবি। ফটো সেশনও রয়েছে, এরপরে দেখাতে থাকবো অশোকদা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে রাজামশাই ধনসম্পদ ছড়াচ্ছেন। রাজামশাই ধনসম্পদ ছড়াচ্ছেন কোথায়? রানীমার পায়ের তলায়। ব্যাপারটা এই জায়গাটায় 3.5 ট্রিলিয়ন ইকোনমি কার জন্য? দেশের 1% মানুষের হাতে দেশের টোটাল সম্পদের 54% কনসেন্ট্রেট হয়ে আছে। সব থেকে যেটা দুঃখের ব্যাপার যে বটম 50%, এই বটম 50% তারা কিন্তু 64.3% জিএসটি দিচ্ছে, অথচ তারা একদম নিচে চলে যাচ্ছে। অসুবিধা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে একদম এক্সাক্ট ফিগার 1319, মানে 1319 জন কোটিপতি বৃদ্ধি হয়েছে। ভাবা যায়?
কোটিপতির সংখ্যা এই মুহূর্তে মিলিয়নার্সের সংখ্যা প্রায় একদম। এবং আপনি যখন জিএসটি প্রসঙ্গ তুললেন অশোক দা, আমি রাহুলদার কাছে এই জায়গায় আসি। জিএসটি যখন চালু করেছিল বিজেপি সরকার, তখন তার প্রাথমিক বক্তব্যই ছিল এতে মধ্যবিত্তদের ওপরে চাপ কমবে এবং কর ব্যবস্থায় একটা সহজ পদ্ধতি অবলম্বন করা যাবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল সেখানে সব থেকে বেশি চাপে পড়লেন ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যারা, আর একেবারে মাথায় যে শিল্পপতিরা রয়েছেন তারা কিন্তু সেই কর্পোরেট ট্যাক্সের যে সুবিধা সেটা বছরের পর বছর পেয়ে যাচ্ছেন। কুসুমিতা দেখো, আমরা যে আলোচনা করছি, তুমি দেখাচ্ছ নির্মলা সীতারামন রেকর্ড ব্রেক করছেন, 7 বারের জন্য রেকর্ড করছেন, মহিলাদেরকে হারিয়ে করছেন তো। উনি রেকর্ড ব্রেক করছেন না চাষিদের রেকর্ড ভাঙছেন, দুঃখের রেকর্ড তৈরি করছেন, এটা কেউ জানে না। সাধারণ আমরা যে এত কথা বলছি, এত কঠিন কঠিন শব্দ ভারতবর্ষের মানুষ কিন্তু জানেন না বা বোঝেন না। ভারতবর্ষের মানুষ বোঝেন, তুমি যেটা বললে এটাই বাস্তব, যে বাজারে যাবো তিনি কতটা সুরাহা পাবো, আমি প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে যাবো কতটা সুরাহা পাবো। আজকে দাঁড়িয়ে সেখানে ভারতবর্ষের 7 বারের বাজেটে ভারতবর্ষের মানুষ কি পেয়েছেন আজকে বলতে পারবেন কি পেয়েছেন? আজকে জিএসটির কথা যেটা অশোক বলল একদম সত্যি কথা। বটম লাইনে যারা সবচেয়ে বেশি আজকে যারা জিএসটি দিচ্ছে তারা সবচেয়ে বেশি রিফ্লেক্ট আছে, সবচেয়ে বেশি রিফ্লেক্ট তারা। আজকে তুমি মূল্যবৃদ্ধির আগুন ছোঁয়া, পেট্রোলের দাম তো মানে ছড়িয়ে গেছে, এমন জায়গায় যাচ্ছে কোনো হিসেব নেই তার। আজকে কোথাও কোনোভাবে কোনো কথা বলতে রাজি নেই সরকার। যেভাবে বাজেট বারবার হয়ে গেছে, এবার আশা করব এই বাজেটে যখন দাঁড়িয়ে আজকে মানুষ অন্য রায় দিয়েছেন, তখন এই বাজেটের চ্যালেঞ্জের মুখে ডেফিনেটলি পড়বেন। যে বাজেট করুন না কেন, মানুষ জনমুখী বাজেট না হলে তার বিরোধিতা করা হবে। নিম্নবিত্ত এবং বিশ্বের মধ্যে, বিশ্বে আমাকে বলতে বলেছে বিশ্বে 5ম স্থান আমাদের শুনে খুব ভালো লাগে, কিন্তু আসল চিত্রটা বুঝতে হবে। শুধু জিডিপি গ্রোথ দিয়ে কিন্তু একটা দেশের সার্বিক চিত্র পাওয়া যায় না। কেন বলছি? কারণ ইউএসএ, জার্মানি, ইউকে সুপার পাওয়ার, পৃথিবীতে অর্থনৈতিক সুপার পাওয়ার, এদের পার ক্যাপিটা ইনকামের সঙ্গে মাথা পিছু আয় যেটা, সেটার সঙ্গে ভারতের তুলনার প্রয়োজন। ইউএস এর মাথা পিছু আয় কত? 76,000 ডলার, 76,370 ডলার। আর ভারত বলতে দিতে হবে তো, চাপা দিলে কি করে হবে? বলতে দিতে হবে। বিশ্বের সবচেয়ে জনসংখ্যা ভারতবর্ষে, একদম সেই জন্যই সরকারকে মাথা পিছু আয় রেখে এটাকে কনসিডার করেই তো বিশ্বের তৃতীয় স্থানে অর্থনীতি পৌঁছে যাবে সেই দাবি প্রধানমন্ত্রী করেন। করবেন আপনি? one-liner question, please allow me this. 80 কোটি মানুষকে রেশন দিতে হয়েছিল, ফ্রি রেশন, তাই তো? মানে আমাদের সময় দিতে হয়েছে, এখনো দিতে হয়েছে। 80 কোটি থেকে 1 কোটিও কমেনি, তাহলে কোথায় উন্নতি হয়েছে বলুন? কিন্তু নীতি আজকে আপনাদের সময় কৃষকরা একটু থামাই। আজকে বিশেষজ্ঞের কথা শোনার দিন, আজকে বিশ্লেষণের দিন, আজকে অর্থনীতি, ভারতীয় অর্থনীতি বোঝার দিন। মহানন্দাদি, শুধু রাজনীতি নয়, মানব উন্নয়ন সূচকে ভারতবর্ষের স্থান 132, এটা মনে রাখতে হবে। এবং মানব উন্নয়ন সূচকের প্যারামিটারের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য। ভারতবর্ষ এডুকেশনে কত খরচা করে? less than 3%, যেখানে চায়না, ইউএসএ, জার্মানি প্রত্যেকে এর থেকে অনেক অনেক বেশি খরচা করে। এবং স্বাস্থ্য দুটোতেই কমেছে। আগের বাজেটেও কমেছে, তার আগের বাজেটেও কমেছে। অর্থাৎ আপনি যদি এইগুলোর উন্নয়ন না করেন, শুধুমাত্র বিশ্বে 5ম জিডিপির নিরিখে দেখেন, তাহলে কখনোই সার্বিক চিত্র পাবে না। যার জন্য অসাম্য, যার জন্য মুদ্রাস্ফীতি, যার জন্য বেকারত্ব, এই সমস্যাগুলো প্রধান সমস্যা। এগুলোকে বাইপাস করে অন্য জিনিসে হাইলাইট করলে তো হবে না। আমি যেটা বলতে চাইছি যে মাথা পিছু, একটু আগে অর্চনাদি বলছিলেন জনবহুল দেশ, সেই জন্যই তো মাথা পিছু আয়টা দেখতে হবে। মাথা পিছু আয়ের তুলনাটা না হলে তো আপনার অর্থনীতির কোনো চিত্র আসবেই না। যেখানে যেটা বলছিলাম যে ইউএস এর পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় 76,370 ডলার, ভারতবর্ষের কত? 2,380 ডলার। এবারে বুঝে নিন ভারতবর্ষের অবস্থা। শুনতে খুব সুন্দর লাগছে। না না, সুন্দর
আপনি 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছেন, শুনুন এখন আমাকে এবার যদি না বিশ্বের একটু বলতে দিন। অর্থনীতির সঙ্গে তুলনা। এক মিনিট, অর্চনাদি কথা শুনি, কিন্তু অর্চনাদি একটা জিনিস ধরিয়ে দিই, আপনি বারবার 140 কোটির কথা বলছেন। প্রধানমন্ত্রী যখন টার্গেট সেট করছেন 5 নম্বর থেকে তৃতীয় অর্থনীতিতে বিশ্বে পৌঁছে যাবে ভারতবর্ষ, 140 কোটি মানুষকে কনসিডার করেই তো করছেন, এবং সেখানে তিনি ইউকের কথাও ধরছেন, তিনি ইউএস এর কথাও ধরছেন। নিশ্চয়ই বলুন। যখন ভ্যাকসিন দিতে হয়েছে 150 কোটিকে দুটো ডোজ দিতে আবার হয়েছে ভ্যাকসিনের বিনামূল্যে, কথা তুলবেন না। সুতরাং আমাদের 3 আর কোটি নয়, ভ্যাকসিনের কথা তুলবেন না। রাশিয়া ইউরোপের মতো রাজ্যে 3 কোটি লোক রাস্তায় মরে পড়েছিল। আমাকে একটু বলতে দিন, প্লিজ আমাকে একটু বলতে দিন। পিএম কেয়ার ফান্ড নিয়ে এবার বিরোধীরা প্রশ্ন না, তুলবে, না, অর্চনাদি আর বলুন। যাদের কাজ নেই তারা এগুলোই করে। তাই নাকি? দেখুন কাজের কথা হলো হ্যাঁ, বলুন, যে বলুন। উনি যে বলছেন যে জিডিপি বাড়লো বা আপনার রোজগার পার ক্যাপিটা, আমি 5th পজিশন অর্থনৈতিক, তার মানে আমার পার হেড 3300 জনসংখ্যা, মাথা পিছু সেটা ভাবুন। জনসংখ্যা, হ্যাঁ। রোজগার বৃদ্ধি। বলছেন আপনাকে 3300 কোটি ভাবতে প্রতিবার হবে, দেখছেন। একটা ইউরোপের এক একটা রাষ্ট্রে সেখানে 3 লক্ষ 5 লক্ষ, আরে, অস্ট্রেলিয়াতে সেজন্যই তো per capita জনসংখ্যা, income দিতে হবে। এখানে তাই জন্যই তো বিশ্বের এই জন্যই আপনি তো কি দেখতে কথা হবে। বলছেন তো বোঝা যাচ্ছে। এক নাম্বার, কোটিপতির 2 নাম্বার, সংখ্যা 2 নাম্বার, 3300 শুনুন, বিরোধ করা খুব তাহলে সহজ, per capita income কিন্তু দেখবেন এই না আপনি? চ্যালেঞ্জকে নিয়ে এগিয়ে ভারতবর্ষ কোন এগোচ্ছে, challenge কে নিয়ে এগিয়ে? কোন মাথা challenge? নত করে কিসের মেনে challenge? আচ্ছা, নিন। বেশ, আমি একটা ছোট্ট নরেন্দ্র বিরতি মোদী নিই। মাথা আমি নত একটা করে ছোট্ট বিরোধীরা বিরতি নিই। ভারতবর্ষ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ অর্থনীতিতে এগিয়ে যাক, আমরাও চাই, কিন্তু ফ্রি রেশন বন্ধ কবে হবে? কর্মসংস্থান কবে বাড়বে? বেকারত্বের হার কবে কমবে? সাধারণ মানুষ বাজারে গিয়ে অন্তত স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। মধ্যবিত্ত আয় করে ছাড়ের ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা সুরাহা হবে, এই আশা নিয়ে আজকে দিন সময় গুনতে শুরু করেছে। ইতিমধ্যেই কাউন্টডাউন কিন্তু শুরু হয়েছে। কি থাকবে এবারের বাজেটে গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জানার জন্য, আর ইতিমধ্যেই তৎপরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই নর্থ ব্লকে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে তিনি পৌঁছবেন আজ সকাল 10টায় সংসদে তিনি পৌঁছবেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নেবেন এবং বেলা 11টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি ছবি আপনাদের দেখাতে থাকবো এবং সাধারণ মানুষ কি প্রত্যাশা তাদের এবারের বাজেট থেকে দেখুন। মঙ্গলে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, কিন্তু এই বাজেটে দেশবাসীর জন্য কি মঙ্গল অপেক্ষা করছে? বাজেট এলেই মধ্যবিত্ত চাতকের মতো চেয়ে থাকে যদি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আরেকটু বাড়ে। লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মোদী সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করে তাতে আয়কর কাঠামোর কোনো বদল হয়নি। তবে 2014 থেকে এই প্রথমবার একার জোরে সরকার তৈরি করতে পারেনি বিজেপি, নির্ভর করতে হয়েছে শরিকদের ওপর। রাম মন্দিরের মতো ইস্যু হাতে থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর জমানায় সবথেকে কম আসন পেয়েছে বিজেপি। এবছরই হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোট রয়েছে, আগামী বছর ভোট রয়েছে বিহারে। এই প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ বাজেটে কি আয়করে কোনো সুরাহা দেওয়ার পথে হাঁটবে তৃতীয় মোদী সরকার? আপ টু 3 লাখ কোনো ট্যাক্স দিতে হয় না। এই 3 লাখটাও অনেক কয়েক বছর হলো। গত বছর আমরা খুব আশা করেছিলাম 4 লাখ বা 5 লাখ হবে, তো সেটা ওরা ইন্ট্যাক্ট রেখে দিয়েছি। ফিক্সড আগে ইন্টারেস্ট ধরুন 10%, 11% ইন্টারেস্ট পেতাম আগে, এখন সেটা 6-7% নেমে গেছে। তার জন্য আমাদের এটা খুবই অসুবিধা হয়। রিটায়ার ব্যাংকের ইন্টারেস্টের উপরেই আমাদের চলে, ব্যাংক দিন দিন ইন্টারেস্ট কমিয়েই দিচ্ছে। হ্যাঁ, ওনারা একটা রেখেছেন সিনিয়র সিটিজেনের এত টাকা, কিন্তু তাতে কি সংসার চলে? খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম বর্তমানে লাগাম ছাড়া। জুনে মূল্যবৃদ্ধির হার অনেকটা বেড়েছে খুচরো ও পাইকারি দুই বাজারেই। টানা কয়েক মাস নামার পর জুনে খুচরো মূল্যবৃদ্ধি আবার 5% ছাড়িয়েছে। খাদ্যপণ্যের ক্ষেত্রে তা আরও চড়ে হয়েছে 9.36%। অন্যদিকে পাইকারি মূল্যবৃদ্ধি হয়েছে 16 মাসে সব থেকে বেশি, 3.36%। খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 11%। পাশাপাশি এপ্রিল মাস থেকে প্রায় 800 ওষুধের দাম বেড়েছে। বাজেটে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে কোনো সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার? তো ওষুধের দাম তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তারপর ওষুধ বাড়বে, জিএসটি পড়ছে, তো এটা কি গভর্নমেন্ট একটা অ্যাপিল করা যায়? এই ওষুধ উপর জিএসটি কমানো যায় না? এখন যা ওষুধপত্রের দাম বাড়ছে, হ্যাঁ, আগে যেটা আমরা ধরুন 500-1000 টাকায় কিনতাম, এখন এই জিএসটি ফিএসটি বেড়ে হ্যাঁ সেটা প্রায় 1600-1700 টাকা তো হয়ে গেছে। সাধারণ মানুষের মতো বাজেট নিয়ে বেশ কিছু প্রত্যাশা রয়েছে শিল্পপতিদেরও। আমরা খুব এক্সপেক্ট করব, ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি যদি দেখেন অলমোস্ট সব ইকুইপমেন্টই ইম্পোর্টেড, যার উপরে অস্বাভাবিক কাস্টমস ডিউটি রয়েছে।
এই কাস্টমস ডিউটিটা না কমালে তো মেশিনের দাম কোনোদিন কমানো যাবে না এবং টেস্টের দাম কমানো যাবে না। মেডিক্লেমে প্রায় 18% জিএসটি আছে, তো একটা সাধারণ মানুষের মেডিক্লেমের প্রিমিয়াম দিয়ে তারপরে 18% জিএসটি একটা সাধারণ মানুষকে বিয়ার করতে গেলে তার প্রিমিয়ামের টাকাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। যে 18% যে জিএসটি সেটাকে তুলে দেওয়া হোক, কিছু মেডিসিনের খরচা এবং কনজিউমেবল খরচা বিশেষ করে এবং মেডিকেল ইকুইপমেন্ট, এই যে খরচাগুলো, এগুলোর খরচাগুলো যদি একটু সীমিত বেঁধে রাখা যায় এবং সেখানে জিএসটির প্রভাবটা যদি একটু কম রাখা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ, যা এক নতুন রেকর্ড। কিন্তু দেশবাসী এই বাজেটে কি পাবে সেটাই দেখা। অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। মহানন্দাদি, 2047-এ উন্নত ভারতের কথা বারবার বলা হচ্ছে, বিকশিত ভারতের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর তরফে, কিন্তু কোথাও এই যে স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ যেভাবে কমছে, শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ যেভাবে কমছে এবং যেভাবে মুদ্রাস্ফীতির ওপরে নিয়ন্ত্রণ কতটা রাখা যাচ্ছে, যদিও দাবি করা হচ্ছে আর্থিক সমীক্ষায় মুদ্রাস্ফীতির হার কমেছে, কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আদৌ কি 140 কোটির ভারতবর্ষ পৌঁছতে পারবে? যেটা আমি একটু আগেই বললাম, ইকোনমিক সার্ভেতে যেগুলো দেখানো হচ্ছে সেটা আংশিক চিত্র, সম্পূর্ণ চিত্র নয়। এখানে একটা কথা খুব বোঝা দরকার, একটু আগেই আমরা দেখলাম যে ইম্পোর্ট ডিউটির কথা বলা হচ্ছে, অর্থাৎ যেটা আমদানি কর সেটা যদি কমানো হয় তাহলে কিন্তু সত্যি উপকার হবে। কেন উপকার হবে? তার কারণ যে সমস্ত জিনিস দিয়ে ভারতবর্ষে উৎপাদন হয় সেই উপাদানগুলো বিদেশ থেকে আসে। এখন যদি উপাদানের ব্যয়টা কমে তাহলে কস্ট অফ প্রোডাকশনটা কমবে, কস্ট অফ প্রোডাকশন কমলে অটোমেটিক্যালি জিনিসের দামও কমবে। কিন্তু এখানে ইম্পোর্ট ডিউটিটা এত বেশি, বারবার বলা হয়েছে, বহু অর্থনীতিবিদরা বলেছেন ইম্পোর্ট ডিউটি কিন্তু কমানো হচ্ছে না, আখেরে কিন্তু অর্থনীতি সেটার প্রভাব, অর্থনীতিতে প্রভাব পড়ছে। একেবারে অর্থনীতি, যেখানে প্রধানমন্ত্রী 4টে শ্রেণীর কথা বারবার বলেন, কৃষক, গরিব, মহিলা এবং যুব, সেখানে কৃষকদের জন্য এই যে সারের উপরে ভর্তুকি, বারবার বিরোধীরা সরব হয়, সারের উপর ভর্তুকি কমানো প্রয়োজন, কৃষক দরদি প্রধানমন্ত্রী, কৃষক দরদি মোদী সরকার, এবার কি হবে? এতদিন হয়নি কিন্তু। দেখুন, বাজেটটা বেরোক, তারপরে এটা আমি মহানন্দাদি যেটা বললেন, উনি বাজেটের ওনার যে ভাবনা তার নেগেটিভ সাইডটা বলবেন। আমি একটা পজিটিভ দিক দিয়ে বলছি, যেটা গরিব মানুষ এবং মধ্যবিত্ত তাদের যে এমএসএমই, তার উপরে আমাদের যে নতুন যুগান্তকারী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেখানে টিআরইডিএস, ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম চালু হচ্ছে, যেটা যুগান্তকারী। 2 নম্বর, আমাদের উদয়ম পোর্টাল, যে পোর্টালের ভেতর দিয়ে এমএসএমই হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তদের ঠকের এবং হারাবার কিছু থাকবে না, তারা একটা জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড লাভের মধ্যে দিয়ে তাদের কাজকর্মগুলো করতে পারবে। এছাড়া ক্রেডিট গ্যারান্টি, আরও অনেক কিছুতে 3-4টে জায়গায় পরিবর্তন এনে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য চিন্তা করা হচ্ছে এবং সেটা এই বাজেটে বেরিয়ে আসবে বলে আমি আশাবাদী। একটা যদি পিরামিড আমি কল্পনা করে নিই, তাহলে পিরামিডের মাথার উপরে রয়েছে ওই 1%, যাদের হাতে 50 মানে আপনার 4% ওয়েলথ রয়েছে। এই যে ফিল্টার ইকোনমি বলা হয়, চুইয়ে পড়া অর্থনীতি, মানে ওপরে ঘি দেবো, দুধ দেবো, সার দেবো, তারপরে চুইয়ে নিচে যতটা পড়ে, আমরা এর বিরোধী। এবং আপনাকে বলছি, 80% মানুষের হাতে এই মুহূর্তে 10%-এর কম মানে সম্পদ রয়েছে। আমাদের সময়ও রাশিয়ার ডাউনফলের পরে আমরা উদার অর্থনীতির পথে হেঁটেছি, কিন্তু একটা প্রাইস ব্র্যাকেটিং ছিল, এই সরকার সেটাকে নষ্ট করে দিয়েছে। একেবারে আমাদের অপেক্ষা করতেই হবে, আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা। কি থাকে এবারের বাজেটে? কেন্দ্র অর্থমন্ত্রী কোন দিশা দেখাতে পারেন? সাধারণ মানুষ কতটা সুবিধে তারা পান? আলোচনার সময় আপাতত শেষ।